কাছে আলোচনায় আসবো। প্রথমে যদি আমি মঞ্জুর হাসান বুলবুলের সংবাদকর্মী হিসেবে আপনার কাছ থেকে যদি আসতে চাই, যে আজকের যতগুলো পত্রিকার শিরোনাম দেখলাম, টেলিভিশনের শিরোনাম শুনলাম, রেডিওর বা বেতারের শিরোনাম শুনলাম, সবগুলো জায়গাতেই শিরোনাম বহুল আলোচিত পদ্মা সেতু প্রসঙ্গ, দুর্নীতির ষড়যন্ত্রের প্রসঙ্গ। 7 জনের নামে মামলা হয়েছে। সেই 7 জন কারা সেটা জানার চেয়ে বা পত্রিকার শিরোনামের চেয়ে বাদ গেল কে, সেটা অনেক বেশি গুরুত্ব পেয়েছে। কারণটা কি? কারণটা হচ্ছে, যেটি আপনার অনুষ্ঠানে আমি বহুবার বলেছি, কখনো কখনো কোনো ধারণা সত্যের চাইতে বেশি শক্তিশালী হয়। গত কিছুদিন যাবৎ পদ্মা সেতু নিয়ে যত সব ঘটনা ঘটেছে, এর একটি পর্যায়ে বিশ্বব্যাংকের পক্ষ থেকে বক্তব্য, আমাদের পক্ষ থেকে বক্তব্য, নানান টানাপোড়েনের মধ্য দিয়ে যেটি প্রতিষ্ঠিত হয়েছে যে সাবেক যোগাযোগ মন্ত্রীর একটা সংশ্লিষ্টতা আছে, এর মধ্যে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার নামটিও এসেছিল এবং পরবর্তী একটি পর্যায়ে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নামটি আসে। তো প্রথম থেকেই সাবেক যোগাযোগ মন্ত্রীর নামটি খুব সক্রিয়ভাবে এখানে ছিল, যার ফলে সাধারণ মানুষের একটা ধারণা তৈরি হয়েছিল যে অন্য যারা কর্মকর্তা কর্মচারী তারা হয়তো দুর্নীতিতে থাকতেই পারে, কিন্তু এই দুর্নীতির নেতৃত্বের মধ্যে মন্ত্রীর থাকাটা অসঙ্গত কিছু না, এবং বিশ্বব্যাংকের কথাবার্তায় এইরকম বারবার। তো আমি যেটি বলতে চাই এখনো, যে এই যে আজকের সংবাদ শিরোনামগুলি আমরা দেখছি এবং কথাবার্তা বলছি, এর দুইটি দিক আমি দেখতে চাই। একটা হলো যে মানুষের প্রত্যাশা পূরণ হয়নি, এইভাবে মামলাটি হলো। তো মামলা তো প্রত্যাশা পূরণের জন্য হবে না। মামলা তো একটি প্রতিষ্ঠান যখন মামলা করবে তখন তো যৌক্তিকভাবে, এখন যদি কোথাও কোনো কারণে একজন ব্যক্তির নাম আসলো যে তাকে ধরতে হবে, না ধরলে পরে মানে সেটা যদি যৌক্তিকভাবে না ধরা যায় তাহলে তো সেটা করার কিছু নেই। কিন্তু সেই দিক থেকে যেটা, যেমন আমি কয়েকটি শিরোনামে দেখলাম যে 2 আবুল সাহেবকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু বাদ দেওয়া হয়নি, কিন্তু তার কিন্তু সন্দেহভাজন তালিকা আছে। আপনি যদি পুরো এজাহার যেটা মামলা করা হয়েছে সেই মামলার কাগজটি আমি পড়েছি, এবং সেখানে দুদকের যে কর্মকর্তা মিডিয়ার সামনে কথা বলেছেন তাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে কেন এই 2 জনের নাম আপনারা দিলেন না। তখন তাদের যে যুক্তিটি সেই যুক্তিটি হচ্ছে যে এই 2 জনের বাংলাদেশ পার্টে যে তদন্ত, সেই তদন্তে এদের নাম আমরা পাইনি। এদের নাম এসছে বিশ্বব্যাংকের কাছ থেকে। বিশ্বব্যাংক থেকে পেয়েছে এএনসি লাভলিনের যে কর্মকর্তা রমেশ, সেই রমেশের ডায়েরিতে তাদের নাম পাওয়া গেছে। সেই ডায়েরিটি কোথায়? সেই ডায়েরিটি হচ্ছে কানাডিয়ান পুলিশের কাস্টডিতে। কেন পুলিশের কাস্টডিতে? যে অভিযোগটি প্রকাশিত হওয়ার পরে কানাডিয়ান পুলিশ এএনসি লাভলিনের তল্লাশি চালায়, এবং তল্লাশি চালানোর পরে এইটা জব্দ করে। এখন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন বলছে যে আমি যে তার নামটি এইখানে দেব, আমার কাছে তো তথ্য, আমাকে বলা হয়েছে কিন্তু তথ্য প্রমাণ তো নাই। একটা ফটোকপিও যদি পায়, একটা সার্টিফাইড কপিও যদি পায়, তাহলে পর আমরা নামটা দিতে পারি। তাহলে দুদক কী করবে এখন? দুদক যেটা বলেছেন তারা, যে আমরা বিশ্বব্যাংকেও বলেছি যে তোমাদের কাছে যদি সেই রমেশের লিস্টের মধ্যে নাকি লেখা আছে যে এই যে যাদের আবুল হোসেন বা সৈয়দ আবুল হোসেন তারা বিভিন্ন পর্যায়ে কত পার্সেন্টেজ পাবেন বা দিতে হবে তাদেরকে, এই নামটি আছে। তো কাজেই এখন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তারা বলছে যে একটি সুনির্দিষ্ট প্রমাণপত্র ছাড়া তো আমি তাকে বিরুদ্ধে মামলা করতে পারি না। এখন তারা যেটি বলেছে যে আমরা 2 ভাবে এটা চেষ্টা করব। বিশ্বব্যাংককে বলবো যে তোমরা এই প্রমাণপত্র থাকলে আমার কাছে দাও, আর তারা বলেছে যেহেতু ওই ডায়েরিটি কানাডিয়ান পুলিশের কাস্টডিতে আছে, বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে মানে অফিসিয়াল আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই জিনিসটি পাওয়ার চেষ্টা করবে। আর এটি হচ্ছে কেবলমাত্র মানে মামলা দায়ের হয়েছে। আপনি আরও বর্ধিত তদন্তের মধ্য দিয়ে চার্জশিট হবে। এই 2 জনকে কিন্তু সন্দেহের তালিকায় রাখা হয়েছে, এবং সেই চার্জশিটের মধ্যেও কিন্তু, চার্জশিটের আগেও কিন্তু বা এর মধ্যে যদি সে কাগজপত্র পাওয়া যায় তাহলেও তাদের নাম অন্তর্ভুক্ত করার সুযোগ কিন্তু আসতে পারে। জি, আপনার কাছে আবার আসবে এই জায়গাতে আরও কিছু প্রশ্ন আছে, আরও ব্যাখ্যা জানতে চাইব এই একই প্রসঙ্গ নিয়ে। মামুন রশিদ, যদি আপনার কাছ থেকে জানতে চাই। আমি কিছুটা, জনাব মঞ্জুর হাসান বুলবুল অত্যন্ত হৃদ্য ব্যক্তিত্ব, উনি তো বলেছেন ওনার সাংবাদিকতার প্রেক্ষিতে। আমি যেটা বলতে চাই, শুরু থেকে কিন্তু জিনিসটা একটা গুবলেট পাকিয়ে ফেলা হয়েছে। আমরা প্রথমে বলেছিলাম যে বিশ্বব্যাংকের তদন্ত, আন্তর্জাতিক তদন্ত যে কমিটি তারা দাঁড় করিয়েছে, একটি অত্যন্ত সকল সম্মানিত ব্যক্তিদেরকে নিয়ে বিভিন্ন দেশ থেকে। তো সেইটির প্রেক্ষিতে আমরা বলেছিলাম বিশ্বব্যাংকের সাথে আলোচনার পথটি খোলা রাখা হোক, যে আমাদের একটি বিচার বিভাগীয় কিংবা জুডিশিয়াল কমিশন করে যেই প্রধান বিচারপতি ওদের কাছে পছন্দনীয় তাকে নিয়েই করা হোক, এটাকে যাতে বিশ্ব পরিমণ্ডলে ছড়িয়ে দেওয়া। এখন জিনিসটা হচ্ছে কি, এটা তো ক্লোজ হলো না। আর এখন বিশ্বব্যাংক যখন তার কমিটি দাঁড় করালো তার দুর্নীতি ব্যাপারে তদন্ত করার জন্য, এবং সারা বিশ্বে যারা সমাদৃত এবং যারা নন্দিত এই সমস্ত 3 জন ব্যক্তিত্বকে তারা জোগাড় করেছে, বাংলাদেশে পাঠিয়েছে। এখন তো তাদের কথা
তারা এবং দুদক এটা দুটি জায়গায় দাঁড়িয়ে গেল। এবং দুদক কিন্তু দুই জায়গায় বলেছিল, দুদক একদিকে যেমন চাপের মুখে আছে নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই, আবার দুদকের কিন্তু সক্ষমতা নাই, যেটা আমরা বিভিন্ন পর্যায়ে দুদকের সাথে আলোচনাও দেখেছি যে এই ধরনের অফেন্সে কিংবা এই ধরনের এলিস্ট অফেন্সে ইনভেস্টিগেশন করার সক্ষমতা দুদকের আছে কিনা, কিংবা অর্থনৈতিক বিভিন্ন অফেন্সে ইনভেস্টিগেট করার সক্ষমতা দুদকের আছে কিনা। আমাদের বারবারই মনে হয়েছে দুদকের সে সক্ষমতা নেই। সক্ষমতা নেই বলতে কি রাজনৈতিক চাপের কারণে সক্ষমতা নেই নাকি? দুইটা, একটা তো রাজনৈতিক চাপ, একটা দুদকের ইন্টারনাল সক্ষমতা টু ইনভেস্টিগেট ইনটু ফিনান্সিয়াল ক্রাইম, সেটা তাদের কিন্তু নেই। কিন্তু এই তদন্তটির ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত যতটুকু তথ্য জানতে পেরেছি, এই দুইজনকে বাদ দেয়া সহ যতটুকু তথ্য জানতে পেরেছি, তাতে কি দুদক মোটামুটিভাবে একটা সক্ষমতার পরিচয় দিয়েছেন? এই তদন্তে সক্ষমতার পরিচয় দিয়েছে অনেক পরে এসে দুদকের প্রধান আইনজীবী জনাব অ্যাডভোকেট আনিসুল হক উনি কিন্তু বলেছিলেন যে বাংলাদেশের প্রচলিত আইনে, যেটা আমরা উৎসাহিত হয়েছিলাম যে বাংলাদেশের প্রচলিত আইনেই দুর্নীতির ষড়যন্ত্রের বিচার হওয়ার বিধান রয়েছে, কারেক্ট। কিন্তু এই যে দুর্নীতির ষড়যন্ত্র হয়েছে, এটিও একটি অপরাধ, এটা কিন্তু দুদকের প্রধানকে আমরা বলতে এটা অনেক পরে এসে বলেছেন, তারা স্বীকার করেছেন বলার প্রয়োজন ছিল কিনা। এবং এখন আমরা বলছি কি আবার একই কথা, ব্যাক টু 01, সেটা হচ্ছে কি যে আগে আমরা তো দুদক বিশ্বব্যাংক আমাদেরকে প্রমাণ দেয় না, আমাদেরকে কাগজপত্র দিই, আমরা চেয়েছি, আমরা শুধুমাত্র একটি দাবির মুখে তো আমরা এই ধরনের ইনভেস্টিগেশন করতে পারি কিনা। মাঝখানে আপনি যদি লক্ষ্য করে থাকেন, ওনার মঞ্জুর হাসান বুলবুল যে বললেন পত্রিকাগুলোর কথা উদ্ধৃতি টেনে, পত্রিকাতে লেখা হয়েছে যে দুদকের প্রধানই বলেছেন যে আমরা প্রমাণযোগ্য মানে অভিযোগ পেয়েছি এবং এই যে ষড়যন্ত্রের সন্ধান পেয়েছি আমরা, তখন আমরা মনে করছি কেউ এটা থেকে বাদ যাবে না। হঠাৎ করে যখন আবার বাদ চলে গেল, মাঝখানে কিন্তু এই 2-3 দিন যাবত মঞ্জুর হাসান বুলবুল ভালো বলতে পারবেন, আলোচনা হচ্ছিল যে এই যে দেরি হলো একটুখানি মামলা করতে, সেক্ষেত্রে বলা হচ্ছিল যে ওই দুজনকে দেওয়া হবে বৃহত্তর স্বার্থে, আমাদের পদ্মা সেতু দরকার, যেটা আমরা বিভিন্ন আলোচনা করেছি। সেখানে আমি বলবো টু সাম আপ ফর দ্য টাইম বিং যে একদিকে হচ্ছে দুদকের মধ্যে প্রচুর কন্ট্রাডিকশন আমরা দেখছি, এবং কন্ট্রাডিকশন থেকে আমাদের মনে হচ্ছে যে দুদক আসলে চাপের মধ্যে আছে, বিভিন্ন ধরনের চাপের মধ্যে, সে তার মনের কথাটি ওয়াকিং দ্য টক যেটাকে বলে এটা করতে পারে নাই। আর দ্বিতীয় হচ্ছে যে সামগ্রিক সরকারের পক্ষ থেকে ব্যবস্থাপনার প্রথম দিকে যেমন আমরা দক্ষতা এবং কমিটমেন্ট দেখছিলাম সরকারের একজন উপদেষ্টা এবং মন্ত্রীর ক্ষেত্রে, পরবর্তীকালে বিভিন্ন কারণে হোক তারাও কেন যেন একটা এলিনেটেড হয়ে গেলেন। এই সুযোগে সরকার কিন্তু পুরো জিনিসটাকে আর ম্যানেজ করতে রাখতে পারলো না এবং নিজের পক্ষও রাখতে পারলো না। আপনার কাছে আবার আসবো, তার আগে আমরা একটা ফোন নিয়ে মঞ্জুর হাসান বলে আপনার কাছে আসছি। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, জি, নাম বলে একটু সংক্ষেপে প্রশ্ন করুন। হ্যালো, আমি মেহেদি বলছি ফরিদপুর থেকে। জি বলুন। আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের আইনি যে ব্যবস্থা সেটা দীর্ঘসূত্রিতার একটা বিষয় রয়েছে। এক্ষেত্রে যদি আবুল হোসেনকে যদি কেসটি করা হতো, তাতে কি সরকারি ভাবমূর্তি বাড়তো না, বা আমাদের দুদকটি আরো বেশি স্বাধীন, এটি প্রমাণিত হতো না? সরকার এই শেষ সময়ে এটি কি সরকার একটি ঝুঁকির মধ্যে পড়ে গেল না? জি, আপনাকে অনেক ধন্যবাদ। হচ্ছে যে আমেরিকার যেই প্রেসিডেন্ট, তিনি এই তাদের প্রশাসনের যে দুর্বলতা সেটি স্বীকার করে নিয়েছেন, যে যার কারণে কিছু লোক মারা গেল, কিছু ছেলে মেয়ে মারা গেল। তা আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বা আমার দেশের সরকার এই ভালো দিকটা কেন নেয় না? মানে আমরা সংস্কৃতির যে ভালো দিকগুলো নিয়ে যায়, রবীন্দ্রনাথ বলেছেন যে দেবে আর নেবে, মেলাবে মিলিবে, ভালো দিকগুলো কেন আমরা নিই না? ধন্যবাদ আপনাদের। আপনাকে অনেক ধন্যবাদ। জি, মঞ্জুর হাসান বলবো দর্শকের প্রশ্নের আরেকজন দর্শক আমাদের সঙ্গে আছেন। জি দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কুয়েত থেকে শাহজাহান বলছি। জি বলুন। আমার এই যে প্রশ্নটা ছিল যে সাবেক যোগাযোগ মন্ত্রী, তিনি সরকার কোনো ব্যবস্থা নেওয়ার জন্য কি ভয় পাচ্ছে? জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার প্রশ্ন কথা কেটে কেটে যাচ্ছে, তারপরে মোটামুটিভাবে আমরা হয়তো আপনার প্রসঙ্গটি বুঝতে পেরেছি। অনুষ্ঠান শুনতে থাকুন, আমরা আপনার প্রসঙ্গটি নিয়ে আলোচনা করব। মঞ্জুনাথ বুলবুল, এই যে দর্শক যে প্রশ্ন করলেন, সঙ্গে আমার একটি প্রশ্ন, আপনি যে দুদক যে কথা বলেছে সেটার যে ভাষ্য বললেন, কিন্তু দুদক মামুন রশিদ কিছুটা উল্লেখ করেছেন, দুদক এ যাবৎকালে পদ্মা সেতু নিয়ে বিভিন্ন সময়ে যে ধরনের বক্তব্য দিয়েছে এবং এখন সর্বশেষ এই মামলা করার সময়ে যে যুক্তিতে দুইজনকে বাদ রাখলো, পাবলিক পারসেপশন বলে একটি কথা আছে, সেটা সব ক্ষেত্রেই অনেক গুরুত্বপূর্ণ। সেই জায়গাতে আসলে মানুষ কি ভাবছে, এই জায়গাতে দুদকের অবস্থানটা কি হলো? সেটা তো আমি শুরুতেই বললাম যে কেন দুই আবুল বাদ দেওয়ার প্রসঙ্গটি
বড় হয়ে আসছে জি, কেন? আমরা কারণ এটি শুরু থেকেই একজন সম্মানিত দর্শক যে প্রশ্ন করলেন যে সরকার আসলে এই বিষয়টাতে সরকার যত কম ইনভলভ হতো ততই ভালো হতো। সরকার শুরু থেকেই যেটি হয়েছে যে আমরা ঠিক আছে বিশ্বব্যাংকের টাকা নেব না, চায়নার কাছে যাব না, মালয়েশিয়ার কাছে যাব, মালয়েশিয়ার লোকজন আসলো, নিজেরা করব, মানে এত সব কথাবার্তা বলাতে হয়েছে কি বিষয়টার সঙ্গে সরকারের ইনভলভমেন্টটা বেশি হয়ে গেছে। যেটি মামুন রশিদ বললেন যে এটি বিশ্বব্যাংক একটা তদন্ত চায়, তদন্ত হলে বাংলাদেশের আইন আছে যেটা আনিসুল হক সাহেব বলেছেন, এবং তদন্তকারী সংস্থাকে দুদক, বাংলাদেশের অবস্থানটা এই জায়গাতে থাকলেই ভালো হতো। কিন্তু এর সঙ্গে সরকারের বেশি ইনভলভমেন্ট হওয়ার কারণে, এবং উনি যেটি বলেছেন যে সরকার কি মানে বিপদে পড়লে, সরকার তো নিজে বিপদে পড়েছে, যে কনস্টিটিউয়েন্সিতে তার যাওয়ার কথা ছিল না সেই কনস্টিটিউয়েন্সিতে যাওয়ার কারণে। কিন্তু তারপরেও আমি যেটা মনে করি যে আমি এই অনুষ্ঠানে বোধহয় আমি আরেকবার বলেছিলাম যে বিশ্বব্যাংকের সঙ্গে এই যে বিশ্বমানের 3 জন তদন্তকারী কর্মকর্তা যে আসলো তার সঙ্গে কাজ করার মধ্য দিয়ে কিন্তু আমাদের 2টি সুযোগ সৃষ্টি হলো। একটি সৃষ্টি হলো যে আমাদের দুর্নীতি দমন কমিশন যে আন্তর্জাতিক মানের একটি ঘটনার তদন্ত করতে পারে সেটি প্রমাণ করার সুযোগ আসলো, এক। আর 2 নম্বর হলো যে মানে একটি আন্তর্জাতিক ঘটনার তদন্ত সঠিকভাবে করার মধ্য দিয়ে দুদক যে কারো নিয়ন্ত্রণের মধ্যে নাই, কারো চাপের মধ্যে নাই, এটাও প্রমাণ করার সৃষ্টি হলো। এখন এটা কি হলো আসলে? না, সেটা এখন পর্যন্ত হলো না, যেমন হয়েছিল কিন্তু হলো না যেমন, আবার তার পাশে শেষ হয়ে গেলে এটাও আমি মনে করি না এই কারণের জন্য যে দুদক এখন যে জায়গাটিতে আছে সেখানে কিন্তু একদম 2 আবল বাদ হয়ে গেল তা না, তাদের 2 জনকে সন্দেহ তালিকায় রাখা হয়েছে, অধিকতর তদন্ত। এবং আমার ধারণা যে ওয়ার্ল্ড ব্যাংকের রিঅ্যাকশনটা আমরা দেখতে চাই কালকে, যে তারা কি এই পর্যায়ে পর্যন্ত সন্তুষ্ট কিনা, বা দুদক যে বক্তব্যটা দিল যে আমরা এএনসি লাভলিনের ওই ডায়েরির কাগজটা পেলে পরে তাদেরকে ইনক্লুড করবো, এই যুক্তিটা তারা মানেন কিনা, না মানলে তাদের কি যুক্তি, এইটা আমরা একটু শুনতে চাই, কারণ এখানে বড় স্টেক কিন্তু বিশ্বব্যাংক। আরেকটি হচ্ছে যে সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত হচ্ছে যে যদি সরকার মনে করে যে এই 2 আবুলকে রক্ষা করার জন্য, 2 আবুল সাহেবকে রক্ষা করার জন্য তারা বিশ্বব্যাংক বা এই সমগ্র প্রক্রিয়াটাকে ভেস্তে যেতে দেবে, সাধারণ মানুষের ধারণা কিন্তু এই জায়গাতে হয়ে যাবে, তাহলে কিন্তু এই মানে ক্ষমতাসীন দলকে কিন্তু বড় মানে মূল্য পরিশোধ করতে হবে আগামী নির্বাচনের জন্য। 2টি কারণ, একটি হচ্ছে পদ্মা সেতু হলো না সেটির কারণের জন্য, আরেকটি হলো একটি দুর্নীতিকে তারা প্রশ্রয় দিলেন। আমার ধারণা যে কি ক্ষমতাসীন দল কি বিরোধী দল, আমাদের রাজনৈতিক দলগুলি কিন্তু এটি অনেক সময় হয়তো বোঝে না, কিন্তু বোঝানোর জন্য আমরা এইটুকু বলি যে রাজনৈতিক দলের ভুল কিন্তু মারাত্মক ভুল। রাজনৈতিক দলের একটি ভুলের কারণে শুধু ক্ষমতাচ্যুত হয় দল তা না, একটি দল নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। আপনি যদি ক্ষমতাচ্যুত, দেশের ক্ষতি তো আছে, এবং দেশের ক্ষতি তো আছেই, রাষ্ট্রের ক্ষতি তো আছে, ক্ষমতাচ্যুত হওয়া তো আছেই, নিশ্চিহ্ন যে হয়ে যায় তার প্রমাণ হলো মুসলিম লীগ যখন পাকিস্তান স্বাধীন করলো তারা ভেবেছিল যে এটা মুসলমানদের দেশ, আমরা স্বাধীন করেছি, কাজে এটা আমরা ইজারা নিয়েছি, আমাদের কোনো পতন নাই। কিন্তু মাত্র 4 বছরের মাথায় 47 সনের 14 আগস্ট থেকে যদি 52 সনে ভাষা আন্দোলন থেকে তারা যে এই যে পাবলিক পারসেপশনের বিরুদ্ধে চলে গেল, জন আকাঙ্ক্ষার বিপরীতে চলে গেল, তারপর কিন্তু মুসলিম লীগ নিশ্চিহ্ন হয়ে গেল। কাজে আজকে যারা ক্ষমতায় আছেন বা বিরোধী দলে আছেন, আমি রাজনৈতিক শক্তি সবাইকেই বলছি যে ভুলটা করার আগে তারা খেয়াল রাখবেন যে এই ভুলটার মূল্য তাদেরকে কতটা দিতে হবে। খুব সংক্ষেপে আরেকটু জানতে চাই, হয়তো এই প্রশ্ন আপনাকে আমরাও হয়তো অনেকবার করেছি, আপনি উত্তর অনেকবার দিয়েছেন, আবারও সেই প্রশ্নটাই করি যে এই যে পাবলিক পারসেপশনের বিরুদ্ধে যে চলে যায় আমাদের রাজনৈতিক দলগুলো, বিশেষ করে ক্ষমতায় থাকলে বা দেশ পরিচালনায় থাকলে, এর সাধারণ ব্যাখ্যাটা কি? সাধারণ ব্যাখ্যাটা একটাই, মানে আমার যেটি ধারণা, আমাদের রাজনৈতিক বলয়গুলোর, আমাদের রাজনৈতিক যারা ক্ষমতায় থাকেন অথবা দল পরিচালনা, আমাদের বুর্জোয়া রাজনৈতিক দলগুলির কতগুলি সার্কেল আছে। মানে আমি সময় কম বলে বুঝি, একটা সার্কেল হলো যে যিনি ক্ষমতায় থাকেন তিনি মনে করেন যে আমি যা বলবো আমার দল সেইভাবেই চলবে। তার পাশে প্রথম সার্কেল যারা, তারা হলো বেনিফিশিয়ারি, তারা মনে করতে চায়, তারা ক্ষমতার কেন্দ্রবিন্দুকে অসন্তুষ্ট করতে চায় না, তারা মনে করতে চায় উনি যা বলবেন তাতেই, উনি যা বললে খুশি হবেন তাই বলবে। দ্বিতীয় সার্কেলে তারা মনে করে যে আমরা খুব বেশি বলবো না, তাহলে ওই যে কাছের সার্কেলে যারা প্রাপ্তি যুগের মধ্যে আছে আমাদের প্রাপ্তির প্রত্যাশাটা নষ্ট হয়ে যাবে। এবং তৃতীয় যারা আছে তারা মনে করে যে ওই 2 গ্রুপ যেহেতু শক্তভাবে আছে, আমরা একটু কাছাকাছি থাকি, মাঝামাঝি থাকি। এবং চতুর্থ জায়গাটাতে হচ্ছে যে টকশোওয়ালারা, যারা আমরা দূরের থেকে থাকি, যাদের কোনো প্রাপ্তির সম্ভাবনাও নাই, প্রাপ্তির প্রত্যাশাও নাই, এইখান থেকে আমরা কথা বলি। এবং ওই যে প্রথম যে 2-3 সার্কেলের লোকজন, আপনি হয়তো একবার কথা
বলবেন ওই 3 সার্কেলের লোকজন কিন্তু কেন্দ্রের লোক, আর এরা তো দেশ চালাইতে পারে না, এরা নির্বাচন দিতে পারে না, এরা নানা এই টকশো দিয়েই কথা বলে, এদের দিয়ে কোনো কাজ নেই, কথা শুনবেন আপনি আমারটি, সারা দেশ ঠিক আছে, সবাই আপনার কথা বলছে। এবং ক্ষমতায় যারা থাকে বিশেষ করে তারা কিন্তু এইরকম একটা অন্ধ বলয়ের মধ্যে আবর্তিত থাকে এবং তার মধ্যে থেকে ওই জনবিচ্ছিন্নতাটা সৃষ্টি হয়। আমার মনে হয় আপনি সংক্ষেপে খুব চমৎকার এবং সত্যিকারের একটা বিশ্লেষণ হয়েছে। আমি মামুনুর রশিদের কাছে যাবার আগে আরেকজন দর্শকের একটু কথা শুনে আছি। জি দর্শক, আপনি আপনার নাম বলুন, প্রশ্ন করুন। হ্যালো জি, আসসালামু আলাইকুম। হ্যালো জি বলুন, আমরা শুনছি। হ্যালো সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে বা কথা শুনতে পাচ্ছি না, আপনি অনুষ্ঠান দেখতে থাকুন, আবার পুনরায় সংযোগ পেলে হয়তো আসবো। মামুন রশিদ, এই জায়গাটাতে যে মামলা হলো, মামলা নিয়ে যে কথা হচ্ছে, দুইজনের নাম বাদ যাওয়া নিয়ে যে আমরা আলোচনা শুরু করেছিলাম, এই জায়গাটিতে এখন এই ঘটনাটি কি ঘটতে পারে? এই যে বাদ যাওয়ার প্রসঙ্গ আসতে গিয়ে আলোচনা হলো যে প্রধান দুইজন ব্যক্তি অথবা প্রধান একজন ব্যক্তি, যোগাযোগ মন্ত্রী, 4 বার 5 বার কমিটি বাতিল করা, ঘুষ লেনদেন হতে পারে, ষড়যন্ত্র হতে পারে, সেক্ষেত্রে সচিব 1 নম্বর আসামি হয়ে যাচ্ছেন, মন্ত্রী বাদ থাকছেন, কিন্তু রুলস অফ বিজনেস অনুযায়ী মন্ত্রী তো প্রধান ব্যক্তি। এই জায়গাগুলোর ব্যাখ্যা বা বিশ্লেষণগুলো কি? সরকারি জনপ্রশাসন দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। আর একটা জিনিস হচ্ছে কি, যে সচিব মহোদয় কিন্তু সবসময় তার একমাত্র দোষকে, আপনি তার সম্পর্কে কতটুকু জানেন আমি জানি না, দোষটা হচ্ছে কি কিংবা তার সীমাবদ্ধতা, উনি কিন্তু সবসময় তার মন থেকে বাঁচাতে চেষ্টা করেছেন। এটা উনি কিন্তু একটা সাধারণ সচিব হিসাবে যে দায়িত্বটুকু, সেই দায়িত্বটুকু কিন্তু উনি সুচারুরূপে পালন করেছেন। ভালো মানুষ হিসেবে চেষ্টা করেছেন, আমি জানি না। আমার সাথে ওনার 2-1 বার দেখা হয়েছে যখন উনি সেতু বিভাগেই, এবং যেহেতু আমি আর্থিক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত এবং অনেক বিদেশি আর্থিক প্রতিষ্ঠান এবং বিদেশি কন্ট্রাক্টর যারা উৎসাহী ছিল, তাদের মাধ্যমে তারা যোগাযোগ করেছে এটা ফিনান্সিং কিভাবে হতে পারে, এত বড় প্রজেক্ট, যেহেতু যমুনা সেতুর সাথে আমি সম্পৃক্ত ছিলাম, অন্যান্য অনেক সেতুর সাথে আমি সম্পৃক্ত ছিলাম, অনেক পার্সোনাল ক্যাপাসিটিতে আমার সাথে যোগাযোগ করেছে, আমারও সুযোগ হয়েছে ওনার সাথে 2-1 বার কথা বলার। আমার কাছে এরকম মনে হয় না যে প্রধান আসামি উনি নিজের থেকে সমস্ত কিছুটা ষড়যন্ত্র করে এনে গুছাতে পারবে, এরকম আমার মনে হয় না। এবং যে বাংলাদেশে যেভাবে বিগত আগে সম্ভবত হয়তো সিএসপিদের সময় আমরা দেখতাম কি অনেক সময় সচিব রায় মন্ত্রণালয় চালাচ্ছেন, এখন কিন্তু বিগত 20 বছরে এই পরিস্থিতির ব্যাপক পরিবর্তন না, টোটালি চেঞ্জ হয়ে গেছে এখন। তো সুতরাং এখন চিফ এক্সিকিউটিভ বললে মন্ত্রীকেই বলতে হয় প্রতিটা মন্ত্রণালয়ের, সেক্ষেত্রে আমার মনে হয় না যে সচিব মহোদয় এটি কাজটা করেছেন। আর দ্বিতীয় আরেকটা জিনিস আমি ইন্টারেস্টিং লক্ষ্য করলাম, যে আপনারা লক্ষ্য করেছেন কিনা, একদম লাস্টের দিকে এসে কিন্তু জনাব হোসেন এবং জনাব হাসান, ওনারা কিন্তু একে অপরের ব্যাপক পৃষ্ঠপোষকতা শুরু করলেন। মাঝখানে কিন্তু আমি শুনেছিলাম জনাব হাসান হোসেনের বিরুদ্ধে বলছিলেন, হঠাৎ করে উনি এসে বললেন যে আমি ওনার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলাম, এবং জনাব হোসেনও বললেন যে হাসান অত্যন্ত ভালো সজ্জন ব্যক্তি, উনি আমার সাথে দেখা করতে এসেছিলেন, চা খেতে এসেছিলেন, ওদেরকে নিয়ে এসেছিলেন, এর বেশি কিছু না, আমি কখনো মনে করি না। এখানেও ওই যে দেওয়ান গাজীর কিচ্ছাতে একটি ডায়লগ আছে, ইসেতে কিসে আছে কিসেতে ইসে, তো এখানেও কিছু আছে কিনা আমার একটি মনে হচ্ছে। আর মধ্যে কথা আপনি যেটা শুরু করেছিলেন যে সেতু কি হবে, সেতু তো দেরি হয়ে গেছে, আপনি তো নিজেই বুঝতে পেরেছেন। আমারও সরকারের বিভিন্ন পর্যায়ের সাথে কথা বলে যেটা মনে হয়েছে, ওনারা ধরে নিয়েছেন ওনাদের এই সময় আর সেতু হবে না। আর যে কথাটাই বলতে চাই, আমাদেরকে আপনি ডেকেছিলেন, সম্মানের সাথে ডেকেছিলেন, আমরা এই জন্য আপনার কাছে কৃতজ্ঞ, আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ অনেকটা। সেটা হচ্ছে যে দেশীয় অর্থায়নে এই সেতু হবে কিনা, আমাদেরকে অনেকে দালাল বানিয়েছেন, অনেক অর্থনীতির অধ্যাপকরা, অনেক বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নররা, আমরা এতে মোটেই দুঃখ পাইনি। তার কারণ আমরা জানতাম যে বিশ্ব ব্যাংকের শুধুমাত্র টাকার জন্য নয়, এই প্রকল্প বাস্তবায়নের ইন্টিগ্রিটির জন্য, ডিসিপ্লিনের জন্য, প্রেসিশনের জন্য আমাদের দাতা গোষ্ঠীকে দরকার। এবং আরেকটি কথা, যে একজন মাননীয় ডেপুটি গভর্নর, বিদায়ী ডেপুটি গভর্নর, সাবেক ডেপুটি গভর্নর, একজন সাবেক গভর্নর উদ্ধৃতিতে বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে নাকি ওনার কাছে অনেক লোকেরা বলেছেন যে পদ্মা সেতু যদি দেশীয় অর্থায়নে করা হয় ওনারা উন্মুখ হয়ে আছেন। গতকালকে একটি আমি তথ্য পড়লাম, আমার বন্ধুদের আমি দুঃখ দিতে চাই না, তারা অত্যন্ত অভিজ্ঞ, যদিও তাদের সবাই কেন জানি এক জায়গায় হয়ে গিয়েছিলেন, সেটা হচ্ছে মাত্র 98,000 টাকা জমা হয়েছে সকল ব্যাংক অ্যাকাউন্ট মিলিয়ে। সুতরাং দেশীয় অর্থায়নে সম্ভব নয়, বিদেশি অর্থায়ন প্রয়োজন,
এবং বিশ্বব্যাংকের কেন সম্পৃক্ততা প্রয়োজন, সেই সকল আঙ্গিকে আমরা এখন বলতে শুনছি। নিন্দুকেরা বলছে যে যারা বিশ্বব্যাংকের সাথে একটা সমঝোতা করে এগোনোর চেষ্টা করছিলেন, এখনো বিশ্বাস করেন, তাদেরকেও নাকি নিন্দা করা হয়েছে সম্প্রতি একটি বৈঠকে, যে আপনার আমার মানে আবুল হোসেনকে আমার নিন্দিত হতে হলো, পদ্মা সেতুও পেলাম না, বিশ্বব্যাংকের সাথে আমার সম্পর্ক খারাপ হলো। হলোটা কি, আমার হলোটা কি, অর্জনটা কি? একটা ফোন নিয়ে আসি। যে দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো হ্যালো জি, সালাম আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। বলুন, নাম বলে প্রশ্ন করুন। আমি সৌদি আরব থেকে বলতেছি, শামু সাদ্দেক। জি বলুন। আচ্ছা, আমি বুলবুল সাহেবের, সাংবাদিক বুলবুল সাহেবের কাছে আমার প্রশ্ন, বলুন। যে আবুল হোসেনের জন্য পদ্মা সেতু বিশ্বব্যাংক চলে গেল, হ্যাঁ, তার মন্ত্রিত্ব চলে গেল, তার সে দুর্নীতি করার কারণে, তাহলে কেন তাকে আসামি করা হলো না? আর উনি যেভাবে কথা বললেন, প্রথমে ওনার কথাটা আমি শুনলাম যে দুদকের যেভাবে প্রশ্ন উপস্থাপন করছে দুদকের ব্যাপারটা নিয়ে, তাহলে কি উনি কি আবুলের আপনি অনুষ্ঠান শুনতে থাকুন, অনেক দূর থেকে ফোন করেছেন, অনুষ্ঠান শুনতে থাকুন। আরেকজন দর্শক আমাদের সঙ্গে আছে। যে দর্শক নাম বলে প্রশ্ন করুন, খুব সংক্ষেপে প্রশ্ন করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। বলুন। আমি ওয়াহিদ বাহরাইন থেকে বলছি। জি, বাহরাইন থেকে বলছেন, বলুন। আমি সম্মানিত অতিথির কাছে একটা প্রশ্ন। দুর্নীতি দমন দুজন মন্ত্রীকে বাদ দেওয়া হলো এই দুর্নীতির তালিকা থেকে, অর্থাৎ মামলা থেকে। আসলে কি ওনারা কি দুর্নীতি বেরিয়ে পড়ছে, নাকি আসলে সরকারের চাপে, না উনি কোনো? জি, আপনাকে অনেক ধন্যবাদ। অনুষ্ঠান দেখতে থাকুন, শুনতে থাকুন। আমরা এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি। প্রথম প্রশ্ন হচ্ছে যে কারো পক্ষে আলোচনা করার জন্য আমরা এখানে আসিনি। আমি শুধুমাত্র বলেছি যে প্রশ্নটা আমরা সবাই করছি, যে কেন দুই আবুল সাহেবের নাম সেখানে নাই, সেই প্রসঙ্গে দুদকের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাটা বলেছি, শুধুমাত্র সেই ব্যাখ্যাটা, আমার কোনো বক্তব্য নেই। এক, দুই নম্বরটি হচ্ছে যে এই কারণ দুদক যখন এই মামলা পর্যন্ত এগুলো, এটাতে এক ধরনের অগ্রগতি, এতদিন যাবত এটা বিচ্ছিন্নভাবে ছিল, একটা রিপোর্ট আকারে ছিল, এটা মামলায় আসলো। এবং আমরা যে জন্য অপেক্ষা করছি যে বিশ্বব্যাংকের তদন্ত দলের সঙ্গে একটা আলোচনা হয়েছিল দুদকের, সেই ক্ষেত্রে বিশ্বব্যাংকের যারা এসেছিলেন তারা কি এটাকে গ্রহণ করেন কি করেন না। তাহলে যদি বিশ্বব্যাংক এটাকে গ্রহণ না করে, তাহলে তখন বোঝা যাবে যে বিশ্বব্যাংকের সঙ্গে দুদকের যে আলোচনা, সেই আলোচনা অনুযায়ী হয় নাই। কাজে এইখানে আমার ব্যক্তিগতভাবে সমর্থনের কোনো প্রশ্ন নাই। আমি যেটা আবার বলার চেষ্টা করেছি যে সৈয়দ আবুল হোসেনকে বা আবুল হাসানকে রক্ষা করতে গিয়ে সরকার যদি আরেকটি ভুল করে, এমনিতেই তো পদ্মা সেতু দীর্ঘ বিলম্বিত হয়ে গেছে নানা কারণের জন্য, যেটা মামুন রশিদ বললো আমরা করবো, মালয়েশিয়া করবে, চায়না করবে। এখন যদি এটা রক্ষা করতে, এবং ইতিমধ্যে কিন্তু আপনি দাতাদের টাকা নিলে পরেও খরচ কিন্তু অনেক খরচ বেড়ে গেছে। কাজে সেই জায়গাটাতে এখন যদি এটাকে মানে দুই আবুল হোসেন এবং আবুল হাসানকে রক্ষা করতে গিয়ে যদি সরকার দুদককে ব্যবহার করে, তাহলে কিন্তু আমরা লস করবো আর অনেকগুলি। একটা হলো যে পদ্মা সেতু তো হলোই না, দুদক আরও প্রশ্নবিদ্ধ হলো, যে দুদক যে স্বাধীনভাবে কাজ করছে বলে আমরা বলার চেষ্টা করেছিলাম সেটা প্রশ্নবিদ্ধ হলো, এবং চূড়ান্ত বিচারে সরকারকে রাজনৈতিক মূল্য দিতে হবে অনেক বেশি। সেই কথাটা আমি বারবার বলার চেষ্টা করছি। আমরা আপনাদের দুজনের সঙ্গে আরো কিছু প্রসঙ্গ নিয়ে আলোচনা করব, তার আগে আমাদের একটা বিরতি নিতে হবে। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠান। আপনারা আমাদের সঙ্গেই থাকেন, আমরা একটা বিরতির পর আবার ফিরে আসছি। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন ডিভাইন গ্রুপ নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠান। বিরতির পর আবারও ফিরে এলাম। স্বাগত আপনাদের আবারও। আমরা কথা বলছি মামুন রশিদ এবং মঞ্জুল হাসান বুলবুলের সঙ্গে। এবারে আলোচনায় আসার আগে আমরা এবারের আমাদের নিয়মিত আয়োজন টক অফ দ্য ডেতে মাননীয় প্রধানমন্ত্রীর কিছু বক্তব্য শুনব, প্রধানমন্ত্রীর কথা শুনব। একদিকে স্বাধীনতার ঘোষক বলে গলা ফাটিয়ে ফেলে, হাইকোর্টের রায়ও মানে না, আর অপরদিকে ওই স্বাধীনতা বিরোধীদের হাতে তাদের মন্ত্রী বানিয়ে তাদের হাতে আমার লাখো শহীদের রক্ত ভেজা পতাকা তুলে দেয়। জিয়াউর রহমানও করেছে, তার স্ত্রীও একই পদাঙ্ক অনুসরণ করেছে। দেশীয় আন্তর্জাতিক দোসররাও এর সঙ্গে জড়িত। রামুর ওই বৌদ্ধ মন্দিরগুলি প্যাগোডাতে আগুন দেওয়া, বা বিশ্বজিতের মতো হিন্দু সম্প্রদায়ের একটি ছেলেকে খুঁজে তাকে কুপিয়ে হত্যা করা, প্রত্যেকটা ঘটনাই কিন্তু বিচ্ছিন্ন ঘটনা না।
এগুলি কেন? একটাই কারণ, আমাদের সরকারকে যদি জনগণের কাছে হেয় প্রতিপন্ন করতে পারে তাহলেই যুদ্ধাপরাধীদের রক্ষা করা যায়। দৃষ্টান্তগুলি তো এখনো রয়ে গেছে, আবার হাওয়া ভবনের পাওয়া এখনো রয়ে গেছে, সেগুলির হিসাব নিকাশ আবার যে আসবে সে ঠিকই করবে। আমরা হয়তো একটু ধীরে চলছি, আপনার ওই তত্ত্বাবধায়ক আসলে ধীরে চলবে না, দ্রুত আগে আপনাকেই ধরবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনলাম। মাননীয় প্রধানমন্ত্রী বেশ কিছু প্রসঙ্গকে, বেশ কিছু ঘটনাকে একই সূত্রে গাথা হিসেবে উপস্থাপন করতে চেয়েছেন। এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী একটি বক্তব্য যে বিশ্বজিতের হত্যাকাণ্ডের প্রসঙ্গটি নিয়ে বললেন কোনোটাই বিচ্ছিন্ন ঘটনা নয়, কিন্তু বিশ্বজিৎ হত্যাকাণ্ডের পর কিন্তু পরের দিনই আমাদের আইন প্রতিমন্ত্রী বলেছিলেন এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। সরকারের অনেক বক্তব্য আমরা বিভিন্ন সময়ে শুনছি, সব দিকে না গিয়ে যদি মাননীয় প্রধানমন্ত্রী এখন যে বক্তব্য শুনলাম এটিকে আপনি কিভাবে দেখবেন? অনেকগুলো প্রসঙ্গে বলবো, কারণ জনাব মঞ্জুর হাসান বুলবুল আমার অগ্রজ প্রতিভা এবং এই বিষয়ে উনি, আমরা দুষ্টামি করে বলে উনি পিএইচডি করার পথে আছেন। সো আমি শুধু বলবো এটি, এই যে রামুর ঘটনা, এটি কিন্তু আপনি দেখবেন আমাদের 1971 সালে এরকম ঘটনা ঘটেনি। বিশ্বজিতের ঘটনা একটি, যারা ধর্মনিরপেক্ষ সরকার আছে আমরা বিভিন্নভাবে জানি, ওনারা সকল, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি তারা রাজনৈতিক দর্শনগতভাবে সংবেদনশীল, মোর সংবেদনশীল। এই ঘটনাগুলো কিন্তু যখন এইভাবে দায়িত্বহীন মন্তব্য করা হয়, চাপানোর চেষ্টা করা হয়, মানুষ কিন্তু নিচ্ছে না। আপনি তো প্রশ্নই দেখেছেন বাহরাইন থেকে, কুয়েত থেকে, সব জায়গায়, সৌদি আরব থেকে লোকেরা এগুলা কিন্তু এই ধরনের সরকারের সর্বোচ্চ পর্যায়ের বক্তব্য এই ধরনের হওয়া উচিত না। আমি এর বেশি বলবো না। অত্যন্ত শ্রদ্ধাভাজন, জননন্দিত একজন নেত্রী। এই জন্য রামুর ঘটনাকে যদি বলা হয় বিরোধী দল করেছে কিংবা বিশ্বজিৎকে মেরেছে এইভাবে, আপনাকে বলি যে রবার্ট ব্লেক যাওয়ার সময় আমার সুযোগ হয়েছিল ওনার সাথে কথা বলার, হি কুড নট রিকনসাইল উইদিন হিমসেলফ যে দিনের বেলা একটা লোককে এভাবে কুপিয়ে মেরে ফেলছে। হুএভার ইট ইজ, ওয়েদার ইট ইজ আওয়ামী লীগ এন্ড বিএনপি, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে অত্যন্ত শক্তিশালী একটা অবস্থান নেওয়া উচিত ছিল। কারণ এইটার কোনো পক্ষে কোনো ধরনের কথা বলা মানে কি একটি দুষ্ট অপশক্তি বারবার কিন্তু এটা পাবে। ওরাই কিন্তু আসলে জাতির সবচেয়ে বেশি ক্ষতি করে। আমরা অবশ্যই যারা জাতির সৃষ্টির পথে বাধার সৃষ্টি করেছিল, যারা মেনে নেয়নি আমাদের মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতাকে, তাদের স্বাধীনতাকে অবশ্যই তাদের বিচার চাই। কিন্তু তার সাথে যারা বারবার এইভাবে আমাদের গণতন্ত্রের পথে, গণতান্ত্রিক মূল্যবোধের পথে, মানুষের অধিকার প্রতিষ্ঠার পথে এবং যার ধর্ম যার কাছে আমার কি করার আছে সেই প্রক্রিয়ার প্রেক্ষিতে আজকে যখন রামুতে বৌদ্ধ বিহার, এত শত শত বছরের একটি বৌদ্ধ মূর্তি ভেঙে ফেলা হচ্ছে অভিজিতের মতো একটি লোককে, এবং আমি জানতে চাচ্ছি যে কবে, আমি একজন সাংবাদিক বন্ধুকে প্রশ্ন করেছিলাম যে হিন্দু ভদ্রলোকের ছেলেটিকে কিডন্যাপ করে নেওয়া হয়েছিল, সেই হিন্দু ভদ্রলোক এখন দেশে আছে নাকি অলরেডি কলকাতায় চলে গিয়েছে। মানে আমাকে অনেক বন্ধুরা আমাকে বলেছে দেখবে 6 মাস পরে 1 বছর পরে বাচ্চাটাকে পেলেই আর মোটামুটি টাকা পয়সা আদায় করে ফেলতে পারবে, সে আর দেশে থাকবে না। এগুলা কিন্তু ভালো নজর না। এবং এই ধরনের কথা যখন বলা হয় বিরোধী দলের কাছে চাপিয়ে দেওয়ার জন্য, আসলে এটা লাভবান হয় কি জানেন, এটা অপশক্তি। বিরোধী দল তো তার মতো করে চলবেই, সে চেষ্টা করবেই তার পক্ষে লাভবান করার চেষ্টা করি কেন আমরা, কারণটা কি? আমরা তো বিভিন্ন সময় দেখছি ক্রান্তির লগ্নে আমাদের প্রধান কাজ হয়ে দাঁড়ায় আসলে গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করা নয়। আমাদের যেই দল ক্ষমতায় আসে সেই দল, আমরা এইখানে বুলবুল ভাই আছেন, উনি আমার বড় ভাইও, আমরা অনেকবার আলোচনা করেছিলাম যে যখন এই যে 2006 সালের শুরুর দিকে যে আমরা বিদেশিদের সাথে বৈঠক আলোচনা করেছি, মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসে আলোচনা করেছি, ব্রিটিশ হাই কমিশন আলোচনা করেছি। আই এম সরি টু শেয়ার দিস থিং উইথ ইউ হিয়ার, উইথ পাবলিক, উইথ ইউর লিসেনার অ্যান্ড ভিউয়ার্স, যে আমরা বলেছিলাম যে আওয়ামী লীগের পক্ষে আমরা কেন কথা বলছি, বিকজ সেই দলটিকে গুলিস্তানে তার প্রধান কার্যালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না, তার নিজস্ব কার্যালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না। এটা কি গণতন্ত্র? আমরা কি 8 বছর পরে এত কাঠগড় পেরিয়ে গণতন্ত্র আনলাম আবার একই কথা শোনার জন্য? তাহলে কি জাতি এগোচ্ছে? ডিজিটাল বাংলাদেশের কথা দেখলাম সেদিন, আমাদের যে ডিজিটাল ওয়ার্ল্ড, এত সুন্দর তরুণরা এত সুন্দর স্বপ্ন দেখালো আমাদেরকে। আমাদের যদি একটি সাকসেস হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের ডিজিটাল বাংলাদেশের পক্ষে এগিয়ে যাওয়া, ইন্টারনেটের আমাদের উদ্যোক্তা সমাজ এগুচ্ছে। এত কিছুর পরেও কিন্তু বিজিএমএ তার দোষ স্বীকার করলো আপনাদের সমালোচনায়। তারা পরপর
কন্টিনিউয়াস সেমিনার করছে কিভাবে আরো শ্রমিক বান্ধব পরিবেশ নিশ্চিত করা যায়, আরো কিভাবে পরিবেশ বান্ধব উৎপাদন ব্যবস্থা করা যায়। কিন্তু আমাদের রাজনীতিবিদদের কাছ থেকে কি শুনছি, আরো দুঃখ লাগে আমার, যখন যেই দলটি এই দেশের স্বাধীনতা এনে দেওয়ার ক্ষেত্রে সম্পৃক্ত ছিল তার কর্ণধারের কাছ থেকে আমরা যখন শুনি যে এই ধরনের আমি মনে করি এটা দায়িত্বশীল মন্তব্য নয়। আমি দোয়া করি, প্রার্থনা করি এটি অবিলম্বে স্টপ করা হোক। মামুনুর রশীদ যা বলেছেন তার সবকিছুর সঙ্গে আমি একমত। তবে প্রধানমন্ত্রীর বক্তব্যটা কিন্তু আমরা দুই ভাগে দেখি। একটি হচ্ছে যে দেশে অস্থিতিশীলতা অরাজকতা সৃষ্টির একটা চেষ্টা তো আছে, যুদ্ধাপরাধীদের বিচার নস্যাৎ করার জন্য একটা চেষ্টা করছে, সেই চেষ্টা দেশে এবং দেশের বাইরে হচ্ছে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু পরে তিনি যে কথাগুলি বললেন যে রামুর ঘটনা, বিশ্বজিতের ঘটনা বা অন্য যে ঘটনাগুলি, এগুলি সঙ্গে এর কতগুলি সম্পর্ক তারা রাষ্ট্র চালান তারাই ভালো বলতে পারবে। কিন্তু যদি এই চক্রান্তগুলি ওই চক্রান্তের অংশ হয়ে থাকে তাহলে এই চক্রান্ত নস্যাৎ করার দায়িত্ব তো রাষ্ট্রের। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাহলে কি করছে, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী কি বলছে? আজকে আমরা হতবাক হয়ে একটা খবর দেখেছি, আপনার টেলিভিশনে দেখাচ্ছে হচ্ছে কিনা জানি না, কালকে ওই রামুর ঘটনার যে প্রধান আসামি নাইক্ষংছড়ির যে চেয়ারম্যান জামাতের তোফায়েল ইসলাম, সে কিন্তু চার্জশিট পলাতক আসামি। গতকাল 16 ডিসেম্বর বিজয় দিবসের দিনে যখন ইউএনও সাহেব দাঁড়িয়ে আছেন, ওসি সাহেব দাঁড়িয়ে আছেন, তার মাঝখানে সে কয়েকশো লোক নিয়ে এসে জাতীয় পতাকা উত্তোলন করে একটা বক্তৃতা দিয়ে আবার চলে গেছেন, পুলিশ তাকে ধরে নাই এবং তার সেই জন্য সেই ওসিকে প্রত্যাহার করা হয়েছে। তো এই যদি হয় আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নমুনা, যে একটা চিহ্নিত রামুর ঘটনার মতো চিহ্নিত পলাতক আসামি, চার্জশিটভুক্ত আসামি, সে এসে একটা রাষ্ট্রীয় অনুষ্ঠানের মধ্যে দাঁড়িয়ে তাদের কর্ম সম্পাদন করে চলে যায়, তারপর ওসিকে প্রত্যাহার করতে হয়, তাহলে তো এই চক্রান্ত আমরা ঠেকাতে পারবো না। ওসিকে প্রত্যাহার করা, আমাদের এই যে বড় বড় কথা যারা বলছেন শাস্তি হিসেবে দেখছি ওসিকে প্রত্যাহার করছেন। শাস্তি তো ধরেন, শাস্তি নিয়ে আমরা অন্য কথা হয়তো বলতে পারি, ওসি একটা অফিসার, তাকে একটা শাস্তি দিলেন, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই যে চক্রান্ত, যখন আমরা এরকম চক্রান্তের গন্ধ পাবো তখন তো আবার ওসি থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত সবাই এমন একটা অবস্থানে থাকবেন যে এরকম চক্রান্তকে আমরা বরদাস্ত করবো না। কাজে এটি একটি ঠিক, মানে এটা দুইভাবেই দেখতে হবে যে যুদ্ধাপরাধীদেরকে রক্ষা করার জন্য জাতীয় এবং আন্তর্জাতিকভাবে একটি চক্রান্ত আছে, কোনো সন্দেহ নেই। কাজে প্রধানমন্ত্রীর এই সতর্কতাটা রেখে প্রধানমন্ত্রীর বক্তব্য একটা দিয়ে শেষ করতে যায়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সেদিন সাংবাদিক সম্মেলন করেছেন, সেখানে বিশ্বজিৎ নিয়ে কে কি বলেছেন আমি সেই প্রসঙ্গে যাই না। প্রধানমন্ত্রীর যে কথাটি সেখানে উদ্ধৃত করা হয়েছে প্রেস সচিবের সেই সাংবাদিক সম্মেলনে, যে প্রধানমন্ত্রী মনে করেন সন্ত্রাসীদের কোনো দল নেই, কাজেই তারা যে দলেরই হোক না কেন তাদেরকে আইনের আওতায় আনা হবে ও শাস্তি দেওয়া হবে, এটি হওয়া উচিত। এখানে যদি আমি আজকে এই দল ওই দল বলে চাপিয়ে দিই, এই দল ওই দল বলে আমি অন করি অথবা ডিজন করি, তাহলে যেটা মামুনুর রশীদ বললেন, অপশক্তি উৎসাহিত হয়, অরাজনৈতিক শক্তি উৎসাহিত হয়, অপরাজনৈতিক শক্তি উৎসাহিত হয়। আমরা বারবার গণতান্ত্রিক ধারার পক্ষে থাকি, বারবার গণতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় আনি, আবার আরেকটি অরাজনৈতিক বা অপরাজনৈতিক শক্তি চলে আসে। এখানে আপনি মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস সচিবের যে কথা বললেন এবং যে উদ্ধৃতি দিলেন, সমগ্র সংবাদ সম্মেলনটি শুনলে কিন্তু সেই কথা পরস্পর স্ববিরোধী হয়ে যায়। সেটাকে জনগণের কাছে ঠিক এই ভালো অংশটুকু ঠিক জনগণের হৃদয়ে স্থান পায় না, এটি আমাদের দুর্ভাগ্য। আপনাকে আমি স্বাগতই জানাই একটি ব্যাপারে, 2 লাইনে বলবো আমি। একটি জিনিস দেখেন আপনি, আমরা কিন্তু এই যে হ্যাকিংটা হলো, এটা কিন্তু একটা শক্তিশালী একটা ব্যাপার ছিল, 2 সাইডে হ্যাকিং করতে হয়েছে তাকে, এবং এটা সবাই বলছে এই ধরনের কিছু সংখ্যক ডেডিকেটেড মেধাবী লোককে জামাতি লোক হওয়ার সম্ভাবনা বেশি। আমার বন্ধু বান্ধব বলছে যারা কম্পিউটারে সায়েন্সে পড়াশোনা করছে, এবং 2 হচ্ছে সাইবার ক্রাইমের আজকে একটা আইন যেটা আমরা বারবার বলে আসতেছি, মৃত ব্যক্তির কাছ থেকে আমরা ইমেল পাচ্ছি, তারপর আপনার বন্ধু যায় কেনিয়ার থেকে ইমেল করছে যে আমি টাকা পাঠাও, এইসব ব্যাপারে সাইবার ক্রাইম হওয়ার জন্য এই জন্য আমরা গণতান্ত্রিক একটা পরিবেশ চাই, ঠান্ডা মাথায় লোকজন চিন্তা করুক। আমরা যদি আজকে ডিজিটাল বাংলাদেশে যারা নেতৃত্ব দিতে চাচ্ছেন তাদের কাছ থেকে শুনতাম যে শক্তিশালী সাইবার ক্রাইম বিরোধী আন্দোলন আমরা একটা নীতিমালা করছি, আমাদের অনেক লাভ হতো। আমি আপনার কাছ থেকে আমরা আলোচনা যে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা সংক্ষেপে একটু জানতে চাই যে দিন তো শুরু হয়ে গেছে, আজকের দিন সেই হিসেবে আরেকটি হরতাল, এই হরতাল জামাত শিবিরকে নিষিদ্ধ বা ধর্মীয় রাজনীতিকে নিষিদ্ধ করার দাবিটাই প্রধান বাম দলগুলোর হরতাল। এর মধ্যে আইন শৃঙ্খলা নিয়ে এক ধরনের জনমনে উৎকণ্ঠা তৈরি হয়েছে। সংক্ষেপে আপনার কাছ থেকে জানতে চাইব, একজন শীর্ষ সন্ত্রাসীর মুক্তিকে কেন্দ্র করে সরকারের ভেতরে, মন্ত্রীদের ভেতরে, উচ্চ পর্যায়ের ভেতরেও নানা রকমের বক্তব্য মানুষকে এক ধরনের চিন্তিত করে তুলেছে। একজন অর্থনীতির মানুষ হিসেবে আপনার কাছে বিষয়গুলোর ব্যাখ্যা কি একটু সংক্ষেপে জানতে চাই। এমনি তো হরতাল আমরা প্রমাণ করছি, হরতাল আমি নিজেও স্টাডি করেছি, অন্যরাও স্টাডি করেছি, ইউএনডিপি স্টাডি
স্টাডি করেছে, আমি ছোট্ট একটা স্টাডি করেছিলাম এটার অংশ হিসাবে। হরতাল খুব একটা ইম্প্যাক্ট করে না ইকোনমিক অ্যাক্টিভিটিতে, যেহেতু রাতে কাভার করে ফেলে, বিভিন্ন সময় কাভার করে ফেলে, কন্টিনিউয়াসলি যদি হরতাল না হয়, এটা ব্যাপক নৈরাজ্য যদি সৃষ্টি না হয়, সেই ক্ষেত্রে একটা নৈরাজ্যের গন্ধ পাচ্ছি আমরা এই যে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে। সেই ক্ষেত্রে এটাকে তো ঠেকাতে হবে শক্ত হাতে, শৃঙ্খলা নিয়ে একদম সন্ত্রাসীর এই জায়গাটি জিনিসটা একটি। আর সন্ত্রাসীর ব্যাপারটি তো আমরা পত্রপত্রিকায় দেখছি, তার পেছনে শক্তিশালী কোন মন্ত্রী জড়িত, এটা হয়তো মঞ্জুল হাসান বুলবুল আমার থেকে ভালো পত্রিকার ভাষ্য অনুযায়ী মন্ত্রী জড়িত। আর আমি আরেকটি কথাই বলতে চাই, যে জিনিসটা হচ্ছে যে আবার যুদ্ধাপরাধীদের বিচার হবে না, এই ধরনের কিন্তু একটা সন্দেহ সৃষ্টি হয়েছে সবার মধ্যে। এই কারণে এই হরতালটাকে আমি একদিকে মানে আদর্শিক জায়গা থেকে, একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে আদর্শিক জায়গা থেকে সমর্থন করি। কারণ ওটা আরেকটা হিসাব চলছে যে যুদ্ধাপরাধীদের বিচার না করে এটাকে ডিলে করে দিয়ে একটা প্রহসনের রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে একটি মহলের পক্ষ থেকে, এবং সেই মহলের পক্ষ ব্যাপারে সরকারকে বাদ দেওয়া হচ্ছে না। আর বাকি কথাটুকু মঞ্জুর হাসান বলবো না। এই হরতালের অন্যতম উদ্যোক্তা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির যে সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সেদিন আমরা একটা অনুষ্ঠানে বক্তব্য রাখছিলাম, তার বক্তব্যটাই আমি উদ্ধৃত করি, এটা আমার বক্তব্য না, যারা শুনছেন তারা যদি আমি মিসআন্ডারস্টুড না করে। একটি হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে হরতাল একটা রাজনৈতিক কর্মসূচি, তাকে সমর্থন করি, কিন্তু এটা কোন পর্যায়ে হবে, কিভাবে হবে, সেটা অন্য জিনিস। মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন যে জামাত শিবিরকে নিষিদ্ধ করা, যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করা, এই দাবিতে এই হরতাল। আমরা গাড়ি ভেঙে এই হরতাল প্রমাণ করতে চাই না, আমরা গাড়িতে আগুন জ্বালিয়ে হরতাল প্রমাণ করতে চাই না, কিন্তু বাংলাদেশের মানুষ যে যুদ্ধাপরাধীদের বিচার চায়, জামাত শিবির নিষিদ্ধ করতে চায়, তাদের প্রত্যাশা যে তাদের এই আহ্বানে সাড়া দিয়ে তারা এটা প্রমাণিত করবে। কাজে আপনি যে আশঙ্কার কথা বলছেন, বাবু গত 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে হরতালের যে চেহারা আমরা দেখেছি, আমি প্রত্যাশা করি যে এই হরতালের চেহারা সেটা আমরা দেখব না, কারণ তার প্রমাণ হচ্ছে ফুলবাড়িতে যখন তেল গ্যাস রক্ষার আন্দোলনের হরতাল আমরা দেখেছি, সেই হরতাল আর তথাকথিত এক হরতাল হয় নাই। কাজে এইখানে মামুন রশিদের সাথে এই হরতালের সাথে আমিও একাত্ম, এবং মুক্তিযুদ্ধের পক্ষের সকল মানুষকে অন্তত এই প্রতিবাদটি জানানোর জন্য এই হরতালের সমর্থনে রাজপথে আসার জন্য অনুরোধ জানাই, যে তারা প্রমাণ করুন যে তাই এই হরতালটি একটা ভিন্ন রকম হরতাল, মুক্তিযুদ্ধের পক্ষের হরতাল। এই হরতাল অর্থনীতি ধ্বংসের হরতাল নয়, বা মানুষ পোড়ানোর হরতাল নয়। আমার ধারণা উদ্যোক্তারাও এটা মাথায় রাখবেন, এবং যারা এটার সমর্থনে থাকবেন তাদের এই সৎ উদ্দেশ্যটি থাকবে। আর সন্ত্রাসী ছেড়ে দেওয়ার প্রসঙ্গটি, এটি একটি ভয়ঙ্কর একটি জায়গায় আমরা দাঁড়িয়ে আতঙ্কের জায়গায় দাঁড়িয়ে আছি, যেটি তরিকুল ইসলাম সাহেব বলেছেন, বিএনপির যিনি এখন ভারপ্রাপ্তের দায়িত্বে আছেন, তিনি বলেছেন যে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের হত্যা করার জন্যে এই সন্ত্রাসীদের ছেড়ে দেওয়া হচ্ছে। এইখানে দেখেন, এই যে আবার পাবলিক পারসেপশনের প্রশ্ন, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে বিকাশ আইনগত প্রক্রিয়াতেই ছাড়া পেয়েছে, এই বিষয়ে কোনোই সন্দেহ নাই, তার 15 বছর সাজা শেষ হয়ে গেছে, সে ছাড়া পাবে। কিন্তু কনভেনশনটি কি? কনভেনশন হচ্ছে যার এইরকম একটা ট্র্যাক রেকর্ড আছে, যার এইরকম একটা ভয়ানক ট্র্যাক রেকর্ড, এবং সাধারণত এই সমস্ত ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটানো হয়, এবং সেই জায়গাটাতে এইরকম একটা ট্র্যাক রেকর্ডের সন্ত্রাসী যখন জেল থেকে ছাড়া পেয়ে যাবে, তখন পুলিশই বলছে যে এটা গোয়েন্দাদের জানানোর কথা, এদের অন্যান্য কনসার্ন অনেককে জানানোর কথা, সেটা না যিনি হঠাৎ করে তখন একটা প্রশ্ন ওঠে যে আইনগত প্রক্রিয়াতে ছাড়া যে এইটার ভিতরে তাহলে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা। কাজে তরিকুল ইসলাম যে সন্দেহটি করলেন, সেটি আরও আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। এবং এটি যদি সত্যি হয়, এটা কারো প্রশ্রয়ে বের হয়ে যদি আবার সন্ত্রাসের রাজত্ব কায়েম করে, আবার প্রধানমন্ত্রীর সেই ভাষণে ফিরে যায় যে সন্ত্রাসীদের কোনো দল নাই, ও কার দিকে বন্দুক তাক করবে, আজকে হয়তো কোনো মন্ত্রীর প্রভাব পেয়ে সে ছাড়া পেয়ে গেল বলে তা সেই মন্ত্রীর দিকে তাক করবে না, কিন্তু তার আর যখন এই মন্ত্রীর প্রশ্রয় পেয়ে সে যখন ছাড়া পায়, আরেকজনের প্রশ্রয় পেলে কিন্তু সে বন্দুক ঘুরিয়ে দিতে পারে। কাজে আমরা একটা গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির কাছে, যারা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখেন, গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেন, বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় রাখার স্বপ্ন দেখান, তাদের কোনো মন্ত্রীর কাছ থেকে এইরকম মানে দায়িত্বহীন বক্তব্য প্রত্যাশা করি না। আর এইরকম সন্ত্রাসী ছেড়ে দেওয়ার ক্ষেত্রে একটা সরকারের স্পষ্ট অবস্থান চাই যে কেন ছেড়ে দেওয়া হয়েছে, এবং সরকার তার প্রতি নজর রাখছে কিনা। তা না হলে এটা সন্ত্রাসের জনপদ হিসেবে প্রতিষ্ঠিত হবে, এবং সেটি কারো জন্যই ভালো হবে, মঙ্গলজনক হবে না। একেবারে শেষ, যদি 30 সেকেন্ডে শেষ করতে বলি, আমি সবসময় বলি, একটি বিদেশি বিনিয়োগকারীরা, দেশের উদ্যোক্তারা একটি কঠিন সময়ের দিকে যাচ্ছে আমরা, চ্যালেঞ্জিং বিশ্ব অর্থনীতির আলোকে। এই ক্ষেত্রে কোনো ধরনের নৈরাজ্য উৎসাহিত না হয়, চেইন অফ কমান্ড যাতে ব্যাহত না হয়, এবং সরকারি বাহিনীগুলোকে যাতে পেটোয়া বাহিনীতে রূপান্তরিত করা না হয়, এই কামনা এবং মঞ্জুর হাসান বুলবুল এবং মামুন রশিদ, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেশে এবং দেশের বাইরে থেকে অনেকেই টেলিফোনে কথা বলেছেন, অনেকে হয়তো সংযোগ পাননি, আগামীতে সংযোগ নিশ্চয়ই পাবেন। আপনারা আমাদের সঙ্গে থেকে এতক্ষণ দেখলেন ডিভাইন গ্রুপ নিউজ অ্যান্ড ভিউজ। আগামীতেও সঙ্গে থাকবেন, অনুষ্ঠান দেখবেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি।